আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের অনেকগুলো আপডেট আছে সেইগুলো নিয়ে। আর যেটা আলোচনা করব যে আগামীকালের ম্যাচ, ওটা নিয়ে তো আলোচনা করতেই হবে, যে ওটাতে কি বা কোন দিকগুলোকে একটু দেখে খেলতে হবে সেইটা নিয়ে একটু আলোচনা করে নেব। প্রথমে একটা আপডেট দিয়ে নিই, সেই আপডেট থেকে চলে যাব আগামীকালের ম্যাচের আলোচনায়, তারপরে বাকি আপডেটগুলো দেবো। প্রথম যে ভালো খবর বা খুশির খবর যেটা রয়েছে, যে শুভাশিস বোস কিন্তু আগামীকালের ম্যাচের জন্য ফিট। তিনি গতকাল প্র্যাকটিস করেছেন, আজকেও আশা করি প্র্যাকটিস তিনি করবেন। ফলে লেফট সেন্টার ব্যাক জায়গাটা নিয়ে আপাতত ফাইনালের জন্য কোনো সমস্যা রইল না, শুভাশিস যদি খেলে। এবার দীপেন্দু তো ভালোই খেলছে, এবার দীপেন্দু শুভাশিস দুজনকে নামিয়ে যে কম্বিনেশনটা, সেটাও করতে এই ম্যাচে অসুবিধে খুব একটা হবে না। নেক্সট যদি বলি আগামীকালের ম্যাচ, আগামীকালের ম্যাচে মোহনবাগানের ভয়ের কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে আত্মতুষ্টি। যে আমাদের সামনে নর্থ ইস্টের মধ্যে একটা টিম আছে, যে টিমটা সেরকম কোনো শক্ত প্রতিপক্ষের সঙ্গে জিতে এই পর্যন্ত আসেনি, তাদের রাস্তাটা অনেকটাই বলতে পারেন ইজি ছিল মোহনবাগানের তুলনায়। বা নর্থ ইস্টের যদি আপনি লিগের খেলা দেখেন, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের খেলা দেখেন, সেটা দেখে নর্থ ইস্টকে বিচার করতে যান, তাহলে কিন্তু একটা বিশাল বড় ভুল হবে। তার কারণ আবার আমি বলছি, গতকালও বলেছি, তারা প্রথমবার একটা সর্বভারতীয় ট্রফির সামনে দাঁড়িয়ে আছে, প্রথমবার তারা ঘরে ট্রফি তুলতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদেরকে অনেকটাই মোটিভেট করবে এবং তার রেজাল্ট কিন্তু আগামীকালের খেলায় দেখা যাবে। মোহনবাগানের ক্ষেত্রে যেমন সমর্থকরা একটা এক্সট্রা মোটিভেশন মোহনবাগানকে দেবে, ঠিক সেরকমই ওরাও এই ট্রফির দিকে তাকিয়ে একটা এক্সট্রা মোটিভেশন নিয়েই মাঠে নামবে। আমার ব্যক্তিগত ধারণা, ফাইনালে টিমের ফরমেশন হোক বা স্ট্র্যাটেজি হোক, তার থেকেও বেশি কাজ করবে ডেডিকেশন এবং মোটিভেশন। যদি মোহনবাগানের প্লেয়াররা ডেডিকেটেডলি বা একটা মোটিভেশন নিয়ে খেলে যে এই ম্যাচটা আমাদের জিততেই হবে এবং জেতার জন্য আমরা 100% দিতে রাজি আছি, তাহলে এই ম্যাচটা জিততে মোহনবাগানের খুব একটা অসুবিধে হবে না। নিজেদের 100% দিয়ে কিন্তু খেলতেই হবে। মেনলি মোহনবাগানের যে জায়গাটা করলে মোহনবাগানের সমস্যাগুলো মিটে যাবে, সেটা হচ্ছে মাঝমাঠের ওরিয়েন্টেশনটা বা মাঝমাঠের কম্বিনেশনটা। মাঝমাঠে অভিষেক সূর্যবংশী অথবা দীপক টাংরি, তার সঙ্গে থাপা অথবা আপুইয়া, এই একটা কম্বিনেশনে খেলতে হবে। থাপা আর আপুইয়া একসঙ্গে খেললে সেই কম্বিনেশনটা কেন জানি না দেখা যাচ্ছে না। এখন ওরা যদি প্র্যাকটিস করে নিজেদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করে নেয়, তাহলে আলাদা বিষয়। তা না হলে কিন্তু এখনও মাঠের মধ্যে থাপা আপুইয়া একসঙ্গে খেললে সেই ডেডলি কম্বিনেশনটা তৈরি হচ্ছে না। একইভাবে সাহাল যখন খেলছে, তখন সাহালের পাশে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট থাকলে সাহাল আর গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হচ্ছে এবং সেই কম্বিনেশনটা ডেডলি হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। আর একদিক দিয়ে দেখলে মনবীর ডিফেন্সের দিকে এত বেশি নজর দিয়ে দিচ্ছে বা ডিফেন্স নিয়ে এতটা চাপ নিচ্ছে, যার জন্যই কিন্তু ওর খেলাটা বেরোচ্ছে না। ওর যে ডেডলি রানগুলো ছিল, যেটা দিয়ে ও একদম হুড়ুর করে পেনাল্টি বক্সে ঢুকে যেত, সেই রানের সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। তার মেন কারণ হচ্ছে মনবীর কিন্তু অ্যাটাকের সময় ডিফেন্সটাকে বেশি নজর দিচ্ছে অ্যাটাকের থেকে, কারণ ও জানে ওর উইকনেসটা ডিফেন্সে। ও অ্যাটাক যথেষ্ট ভালো করতে পারে, তাই ডিফেন্সটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করছে বলে ঠিক সময় ঠিক পজিশানে পৌঁছতে পারছে না, ফলে ওকে বল সাপ্লাই দেওয়া যাচ্ছে না এবং ওর রানটাও দেখা যাচ্ছে না। এটা আপনারা লিস্টনকে দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে লিস্টন কিন্তু একটা দারুণ পজিশন নিয়ে দাঁড়াচ্ছে, যেখান থেকে বল ঠেলে নিলে ও ফাঁকা দিয়ে হুড়ুর করে উঠে ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। সেই কাজটা কিন্তু মনবীরও করতো, কিন্তু এখন পারছে না। যেটা অ্যালবার্টো রড্রিগেজ বুঝে গেছে, সেটা টম অ্যালড্রেড এখনও বুঝতে পারেনি। টম অ্যালড্রেডকে শুধু এইটা বুঝতে হবে যে আমার পাশে কেউ নেই, যা করার আমাকেই করতে হবে, আমাকেই দায়িত্ব নিতে হবে। কেউ যদি শট করতে যায়, আমাকেই বডি দিয়ে এগোতে হবে। প্রথম যে অ্যাটাকটা আমাদের পেনাল্টি বক্সের দিকে আসছে, আমাকেই এগিয়ে গিয়ে আটকাতে হবে, আমি পরে আটকাবো, পেছনটা কভার করব, এটা ভাবলে চলবে না। এক কথায় নিজেকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, যেটা কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ করছে। এমনকি টম অ্যালড্রেডও যখন ডিফেন্স করতে যাচ্ছে, তখনও কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ একটা মাথায় রাখছে যে তাকে কভার করতে হবে, বা পেছনটা সে গিয়ে কভার করছে, বা সে এগিয়ে যাচ্ছে, যদি বাই চান্স টম অ্যালড্রেডকে কাটিয়ে দেয় তাহলে সে যেন কভার করতে পারে। এই মানসিকতাটা কিন্তু টম অ্যালড্রেডের মধ্যেও দরকার, তাহলেই দেখবেন এই প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। এবার এখান থেকেই চলে আসি মোহনবাগানের যে আপডেটটা রয়েছে ভারতীয় সেন্টার ব্যাক নিয়ে, যে মোহনবাগানে কি ভারতীয় সেন্টার ব্যাক আসছে নাকি আর আসবে না। দেখুন, মোহনবাগানে ভারতীয় সেন্টার ব্যাক আসার চান্স এখনও আছে।
যদি 31 পেরিয়ে যায়, ট্রান্সফার সিজন চলে যায়, তাহলে আপনারা অনেকেই ভাবছেন, আমিও ভেবেছি একসময়, যে তাহলে তো আর কোনো প্লেয়ার নেওয়া যাবে না, তাহলে নতুন কোনো ভারতীয় সেন্টার ব্যাক আসার যে সম্ভাবনা সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও আপনি যদি আপনার টার্গেটেড প্লেয়ারের সঙ্গে আর ক্লাবের সঙ্গে কথাবার্তা বলে নেন, তাহলে প্লেয়ার সেখান থেকে রিজাইন করে ফ্রি প্লেয়ার হয়ে যাবে। আর ফ্রি প্লেয়ার হয়ে গেলে আপনি যে কোনো প্লেয়ারকে নিতে পারবেন। ক্লাব টু ক্লাব কোনো রকম ট্রান্সফার করা যাবে না, বা ক্লাবের সঙ্গে নেগোশিয়েট করে কোনো প্লেয়ারকে আনা যাবে, এই জিনিসটা হবে না 31 তারিখের পর। তার মানে কিন্তু এটা নয় যে কোনো প্লেয়ার আনার আর কোনো সম্ভাবনা রইল না। যথেষ্ট সম্ভাবনা আছে। ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, কেরালা ব্লাস্টার থেকে আমরা কোনো প্লেয়ারকে নেবো, কেরালা ব্লাস্টারের সঙ্গে আমি কথা বলে নিলাম, সেই প্লেয়ারকে কেরালা ব্লাস্টার রিলিজ করে দিল, প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে গেল, এবার আমরা তাকে সাইন করিয়ে নিতে পারি। তো এই সমস্যাটা হবে না। হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেলে অনেক প্লেয়ার রয়েছে, বহু ক্লাব থেকে আপনি ট্রান্সফার করিয়ে নিয়ে আসবেন বা একটা চয়েস করতে পারবেন, অনেকগুলো অপশান আছে, সেই ব্যাপারটা থাকবে না। নেক্সট আপডেটটা জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেন আগামী সপ্তাহেই ভারতে ফিরতে চলেছে। সে অস্ট্রেলিয়াতে গেছে, যেটা বলেছিলাম, তার একটা অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার ঠিক নয়, একটা মেডিকেল প্রসিডিওর, যেটা আপনাদের বলেছিলাম আমি গতকালের ভিডিওতে। তো আগামী সপ্তাহে তিনি চলে আসবেন, প্র্যাকটিসে যোগ দেবেন, এবং এটাই আশা করা হচ্ছে যে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই আমরা জেমি ম্যাকলারেনকে দেখতে পাবো আমাদের টিমের সাথে বা আমাদের টিমের হয়ে খেলতে। নেক্সট আনোয়ার আলীকে নিয়ে যদি বলি, আনোয়ার আলী ইস্যুতে পিএসসির অর্ডার কেন এখনও এলো না, আপনারাও হতাশ হয়ে যাচ্ছেন, বিরক্ত হচ্ছেন, আমরাও হচ্ছি যে কেন অর্ডারটা আসছে না। তবে আজকে বড়িয়া মজুমদারের লাইভ থেকে যেটুকু বুঝতে পারলাম, যে এআইএফএফ এই অর্ডারটা বাইরে কাউকে জানাবে না। অর্ডার রেডি হয়ে গেছে, ডিসিশানও হয়তো হয়ে গেছে। তো অর্ডারটা ফার্স্ট যাবে ক্লাবেদের কাছে, যে মানে 3জন ক্লাব, যে 3টে ক্লাব রয়েছে তাদের কাছে যাবে, এবং আনোয়ারের কাছে যাবে একটা কপি। তারপরে এদের থ্রু থেকেই পাবলিকে জানা যাবে যে কী ডিসিশান হয়েছে। ডাইরেক্টলি আমরা যে খবরগুলো এতদিন পাবলিকে পেয়ে যেতাম, বা বড়িয়া মজুমদার স্যার যেটা দিয়ে দিতেন আমাদেরকে আগে থেকে, যে এই ডিসিশান হয়েছে, এই খবর হয়েছে, সেইটা এই মুহূর্তে হওয়াটা একটু মুশকিল আছে। কারণ এআইএফএফ এই বিষয়টা নিয়ে একটু গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছে, এবং তারা চাইছে প্রথম যেন ক্লাবই খবরটা পায়, এবং ক্লাব থেকে তারপর চারদিকে সার্কুলেট হবে। এই কারণের জন্যই বলতে পারেন কিছুটা খবরটা বাইরে আসার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি নয়। আগে ক্লাবের কাছে যাবে, ক্লাব থেকে যখন বেরোবে তখনই জানা যাবে যে কী ডিসিশান হলো। আর ডুরান্ড কাপের যে ডার্বি ছিল, তার যারা অফলাইন টিকিট কেটেছিলেন, তারা আজকে ও আগামীকাল মোহামেডান মাঠ থেকে টিকিটের রিফান্ড পেয়ে যাবেন, এবং তার জন্য আপনাদেরকে অরিজিনাল টিকিটটা নিয়ে যেতে হবে। এই মোটামুটি মোহনবাগানের আপডেট ছিল। কতক্ষণে ফাইনালটা দেখব, নর্থ ইস্টের সঙ্গে মোহনবাগানের খেলাটা এনজয় করব, সেই অপেক্ষায় বসে আছি। আশা করি আপনারাও বসে আছেন। কালকে আপনারা কেউ মাঠে এনজয় করবেন, কেউ বাড়িতে এনজয় করবেন, আমিও বসে আছি সেই অপেক্ষাতেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজি কর, এবং জয় মোহনবাগান।